আমি তো ভালোবাসি তোকে, পর্ব 37, লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। তানবীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে নেমে এসেছে। মেঘ সোফায় বসে টিভি দেখছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গিয়েছে। নিজের জন্য কড়া করে এক কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতরের দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠেছে। অষ্টাদশী আবিরের তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিয়া খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিয়া খান সোফায় একা বসে আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখেছি। কথা বলতে চাই না বললে কি সব কিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাকে বলবো। মালিয়া খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেয়েটার টিউশনি ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাত আপুর যে বিয়ে হয়ে গিয়েছে, তাও আবার আসিফ ভাইয়ার সঙ্গে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিয়া খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাত আপুর। মেঘের কথার মাঝে আবির বলে ওঠে, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করেছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে, আলহামদুলিল্লাহ মেঘ চান্স পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছেই পূরণ করা হলো। এরপর এই বিষয় নিয়ে কথা কেন ওঠে? মেঘ আহাম্মুকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই তো হয় জান্নাত আপুর বিয়ে হয়ে গিয়েছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মায়েশাপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেন গেট থেকে ভেতরে 2 কদম এগিয়ে আলী আহমেদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবে না। যদি বলো। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গিয়েছে। বড় আব্বুকে দেখে মেঘও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মালিয়া খানকে শুধালেন, কি হয়েছে? মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এই জন্যই রাগারাগি করছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলেরে আর কিছু বইল না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমি কথা বলবো নে। মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মাইশার গায়ে হলুদ। মালিয়া খান আর আলী আহমেদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গিয়েছেন। মালিয়া খান মাইশাদের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমেদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গিয়েছেন। তানবীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে, আগে থেকেই বলা। আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়েই যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি, শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামাকাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে হয়েছে। কিছু একটা হঠাৎ মনে পড়ে গিয়েছে। বাড়ির ভেতরে ঢুকছে আবির। মিম, আদি, মামনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছে। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে আসছি, তোমরা গাড়িতে বসো, আমি এখনই আসছি। হালিয়া খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির, আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে রুমে ঢুকতে গিয়ে ওয়ালেটার একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর?
আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। ততষ্ট ঘুরে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গ্রাউন্ড পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাদমস্তক দেখে আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদিও কিছু বুঝতে পারেনি, তবুও আবির চোখ সরিয়ে সরি বললে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাহির থেকে উত্তর দিল, মিমকে একটু ডেকে দেবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গিয়েছে, মিমও গাড়ির কাছে চলে গিয়েছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে, আদি আর মিমি হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম আর শোনেনি। আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আটকে উঠল, বৃহৎ চোখে তাকালো। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখনও জ্যাকেট জড়িয়েই দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে। হঠাৎ আটকে উঠছে, মাথা নিচু করে অনেক কষ্ট করে বলল, জামার চেইনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টাদশীর হৃদস্পন্দন মাত্রায় বাড়ছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওইদিকে ঘোর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিট করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকুও পাচ্ছে না। আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘেরা। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছদ পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হস্তে 3 আঙুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়ো করে স্লাইডার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গিয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেললো। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠেছে। নিচে এসে চেয়ার টেনে বসে। এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে। মামনি আর কাকিয়া গাড়িয়ে বসে আছে। ভীম আর আদি ছুটোছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়ে 2 ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখেই দুজন শান্ত হয়ে গিয়েছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গা। যা ভেবেছিল জ্যাকেটটাও পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেটের তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। 3 জনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কিরে তোরা কি গাড়িতে উঠবি? মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শোন, আবির ভাই যেই রাগী, গাড়িতে বসে ঘাড় ঘোরালেই দিবে মায়ের। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনেই বসবো। মেঘের কথা শুনে মিমার আদি দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পিছন পিছন মিমও ছুটে এসে বলছে, আমিও আম্মুর সাথে যাব। মেঘ মনমরা হয়ে বলল,
কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে। উপরে 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 মনমরা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু তুমিই বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাইছিল, এটা তো আর তারা জানে না আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছনে বসবে, তা হতেই পারে না। গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছে, যেভাবেই হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিনিমিনি হেসে গাড়িতে উঠেছে। আবির এতক্ষণে বেখেয়ালি থাকলেও পুরো ঘটনা সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসলো। আবির চাইলেই সবার মধ্যে মেঘকে সামনে বলতে পারতো না। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে, এতেই আবিরের মন প্রশান্তিতে ভরে গিয়েছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরের তার প্রেয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগী দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জায় নুইয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির কাজ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর আপন মনে কত কি ভাবছে। অষ্টাদশীর অশান্ত মনে ছুটোছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামালো। মেঘ সহ বাকিরা চমকে ওঠে। আবির মামনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলল, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো। 3 মামার বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি 2 তলা বিল্ডিং। বিয়ে বাড়ি গেটই অনেক দূর থেকেই সবার চোখে পড়েছে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করেছে। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত থেকে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকেই চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিরক্তির স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের কর। আবির বরণডালা টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বেরিয়ে ঢুকতে পড়েছে। মালা যথারীতি হাসিমুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণ মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক একটা প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এইটা বাবু না? কত বড় হইয়া গিয়েছে, মাশাআল্লাহ। বাবুরে চেনার তো কোনো উপায়ই নাই। উঠান থেকে মেয়ে কথাটা শুনেই ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনেই হাসি পাচ্ছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো, বাবু কে আম্মু? হালিমা খান বললেন, আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলায় বাবু বলে ডাকতো। উনি তোর বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালো, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। বেশ কিছুটা সময় আলাপ পরিচিতা চলল। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গিয়েছে। মাইশা রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? মাইশা আবিরকে দেখে মিষ্টি করে হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখছি। আবিরের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। উত্তরে আবিরও বলল, তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসাবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাল্লাহ তুমি খুব খুশি হবে এবং সুখীও হবে। তুই দেখা করেছিলি?
এর মধ্যে মিম, মেঘ আর আদিও মাইশা আপুকে দেখতে আসছে। মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ, কখনো কারোর বাড়িতে বেড়াতেও যায় না, তবে ফোনে প্রায়ই সবার সাথে কথা হয়। তাছাড়া মালিয়া খান বেড়াতে আসলে ওনার মুখে বাসার সবার কথাই শোনে, সেভাবেই চেনে সকলকে। আবির ভ্রুকুচকে শুধালো, কেন, ভাইয়া কি তোমায় বলেনি? কথা বলি না তো, বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে, উনি মাঝে মাঝেই কল দেন কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশাপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলে তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে পাঠাইছে, এটা পড়ে ওনাকে কল দিতে বলছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, রাস্তায় ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। মেঘ মুচকি হেসে বলল, মাশাআল্লাহ আপু, ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগে আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, হয়েছে, তোরা আর পাকনামি করতে হবে না, আপুর হাজব্যান্ড আপু বুঝবে, তোরা যা এখন। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাইরে কিউট বলছে, তাতে তোর এত জ্বলছে কেন? কাহিনী কি, কি চলে? তখনই রুমে মালার আগমন হলো। আবির মালাকে দেখে থমথমে কণ্ঠে জবাব দিল, কিছু না, মালা বল। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারাও সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি ওরা চারজন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চার কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখেছিল। বিয়ে বাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছিল, তবে সেসব ছোটবেলার ঘটনা, এখন আর কিছুই মনে নেই তাদের। আবিরদের তিন মামার বাড়ি পাশাপাশি হওয়ায় তিনটা উঠান মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা। একপাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর এক পাশে গায়ে হলুদের স্টেজ করা হচ্ছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজাতে ব্যস্ত। মেঘ আবিরকে দেখেই থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পেছন থেকে ডাকলো, মেঘাপু কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘার কোথাও যাবে? মেঘার কোথায় যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে দেখতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘবতী? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে আবির পেছন ফিরে মেঘকে দেখলো। চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খাইছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি, তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দিব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খাইছি, সাকিব এমনিই মজা করছে। আবির সাকিবেরা কাজ করছে, মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমও চলে আসছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবিরের দিকেই। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগই নেই তার। স্টেজ সাজানোর প্রায় শেষের দিকে তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আবিরকে ডেকে বলছে, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে আসছি। মালার কথায় আবির কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরে তাকালো না। অথচ মেঘের ছ্যাদ করে রাগ উঠে গিয়েছে। মনে পড়ে গিয়েছে বাসায় আবির ভাইয়ের উপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল। তবে এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক বা না বাসুক, অসাধু সে মনে প্রাণে আবিরকেই ভালোবাসে। আবিরের আশপাশে সে কাউকে সহ্য করতে পারে না। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল, পিঠাগুলো খেয়ে নিও ভাইয়া। আবির পিছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘদেরকে ইশারা করলো। আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। আকস্মাৎ সাকিব বলল, 3 দিন যাবৎ এত কাজ করতেছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস। মালা সাকিবের উপর নিজের ক্ষোভ প্রকাশ করে, তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউই দাম দেয় না।
মালা আর কথা বাড়ালো না, মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গিয়েছে। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠার সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তে দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। বিমার স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকাতেই সাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতী, পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছো না? মেঘ গম্ভীর মুখ দেখে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব বলে, এই মিলন মেঘবতীর জন্য পিঠা নিয়ে আয়, যত জাতের পিঠা ঘরে আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ভ্রুকুচকে বলল, আমি এখন খাবো না পিঠা। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যেই বড় প্লেটে দিয়ে অনেক প্রকারের পিঠা এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতেও 2 থেকে 1টা পিঠা খেয়েছে। আবির লাইটিংয়ের কাজ শেষ করে মেঘের পাশের চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেটে এগিয়ে দিয়ে বলল, নেন পিঠা খান। আবির 2 হাত সামনে এগিয়ে বুঝালো, হাতে ময়লা, খাবে কি করে? মেঘ ভেংচি কেটে ভনিতা ছাড়াই বলল, হাত ধুয়ে আসুন। আবির রাজবাড়ি কণ্ঠে বলে, কষ্ট লাগছে। মেঘ মুচকি হেসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি? দিলে খারাপ হয় না? মেঘ কথাটা মজা করে বলেছিল, আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের আব্বু বাড়িতে আসতেছে। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গিয়েছে। স্টেজে বাকি কাজ করছে। আবির ভাইয়ের আকস্মাৎ পরিবর্তন দেখে মেঘ ভ্রুকুচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই ব্যাটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাষাণ আর একটাও নেই। উনি এমন কেন? আলী আহমেদ খান মিমার মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন আসছো? বড় আব্বুর কণ্ঠস্বরে মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলে, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শোধালেন, খাওয়া দাওয়া করছো নাকি শুধু পিঠাই খেতে দিচ্ছে তোমাদের? মেঘ আলগোছে হেসে উত্তর দিল, আমরা এসেই ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। বাবা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছে হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা গাছের কোনো ফলই হোক অথবা ঘরের কোনো খাবার। বিবার মেঘ একসঙ্গে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গিয়েছে। হই হুল্লোড়ে 3 গুণ বেড়ে গিয়েছে। মাইশার শ্বশুর বাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি, আরও কি নিয়ে আসছে। আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4 থেকে 5টা অল্পবয়স্ক মেয়ে, সাথে 5 থেকে 7টা ছেলে। মালা গেইটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেইটের কাছে চলে গিয়েছে। মিম যেতে নিলেই আবির ধমক দেয়। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনেরও ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্তি স্বরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেল। এতদিন তানবীর ভাইয়া এমন করেছে, মিম আর মেঘ দুজনকেই অতিরিক্ত শাসনে রেগেছে। এবার তানবীর আসেনি তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দের আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরপরই মেহমান চলে গিয়েছে। মাইশা আপু মিম আর মেঘ খুঁজে না পেয়ে দিশাকে দেখে ডেকে পাঠাইছে। মাইশাপুর 4 জন বান্ধবী এসেছে। মালাপুরও 3টা বান্ধবী এসেছে। এছাড়াও খালাতো মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুমধুমার পড়েছে। মিম আর মেঘ বিছানার এক পাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশাপু বারবার দুজনের শাড়ি পরতে বলছে। মিম শাড়ি দুচোখে সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে। মাইশাপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাতুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ডকে দেখে সেদিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে। একদম না, শুনবো না। পরবে মানে পরবেই। আপু আমি তো কখনো শাড়ি পরিনি। তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিমের এসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গিয়েছে। মেঘও রেডি হতে ওয়াশরুমে গিয়েছে। মাইশা আপু মিটি হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা চোখে চেয়ে প্রশ্ন করলো, কিরে হাসছিস কেন?
মায়েশা আশেপাশে দেখে বান্ধবীর কানের কাছে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলেছিলাম না তোকে, ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়াকশন বুঝতে পারি, বুঝলি? এই পর্যন্তই ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 37। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।